কিউরিও ফাইটার ঘোষলে কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে কলে ছিলেন দুর্গাপুর থেকে প্রিয়াঙ্কা, এবং প্রিয়াঙ্কা তার নিজের লাইফের এমন কিছু ঘটনা শেয়ার করেছে যেটা শুনলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। ঘটনাটি খুবই মারাত্মক, তাই আমি সাজেস্ট করছি এই ঘটনাটি রাতে একা শুনবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন। এবং হ্যাঁ, আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো প্রিয়াঙ্কা। হ্যাঁ, হ্যালো। কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি প্রিয়াঙ্কা। বিষয়টা হচ্ছে, তুমি এখন কলকাতার বাইরে রয়েছো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছো? হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে। কোথায় এখন? এখন তো চেন্নাইতে আছি। ওকে। তোমার বিয়ের পর তোমার সাথে একটা রেকর্ডিং করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরের একটা ঘটনা তুমি শেয়ার করেছিলে। শেয়ার করেছিলাম। এবার এখানে বিষয়টা হচ্ছে, তুমি যে বাড়িতে থাকতে দুর্গাপুরেই, আই গেস, রাইট? হ্যাঁ, সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা ইনিশিয়াল ফ্রেজে ঘটে এবং যার কারণে বাড়িটা হন্টেড হয়েছে। একদম একদম। সেই ঘটনাটার ব্যাপারে আজকে তোমার সাথে কথা বলবো। এটা নিয়েই আজকের কল রেকর্ডিংটা হবে। কি ঘটেছিল প্রিয়াঙ্কা? ঘটেছিল বলতে, আমাদের যে বাড়িটা, আমরা যেহেতু একটা অন্য বাড়িতে শিফট করি, তো ওই বাড়িতে তুমি কোনোদিনও ফিল করেছো যে শীতকাল, নিঝুম রাত, তুমি শুয়ে রয়েছো, গভীর ঘুমে তুমি শুয়ে রয়েছো, আর ঘুমের মধ্যে থেকেই তুমি ফিল করলে যে তোমার খাটের চারিপাশে কেউ খুবই প্রচন্ড স্পিডে দৌড়াচ্ছে, গোল করে ঘুরছে খুবই স্পিডে, তুমি সেটা ফিল করছো, আর তোমার গোটা শরীর পুরো অসর হয়ে গেছে। অসর মানে তুমি তোমার হাত অব্দি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারছো না, অসাড় হয়ে গেছে পুরো একদম। আর তারপরেও তুমি এরকম কোনো ব্যক্তিকে দেখেছো বা কোনো মহিলাকে যে তার শরীরে বিন্দুমাত্র রক্ত নেই, তার মানে শরীরটা এতটা পরিমাণে রোগা যে তার হাড় অবধি দেখা যাচ্ছে, বলতে পারো। ওপরে শুধু একটা চামড়া টাইপের, আর গোটা শরীরটা কিরকম সাদা ফ্যাকাশে টাইপ। এরকম একটা মহিলাকেও কি কোনোদিনও চোখে দেখেছো বলো? যেটা আমি দেখেছি। তুমি ডেসক্রিপশন দিচ্ছ, সেরকম ভাবে কাউকে দেখাটাও পসিবল না। ওকে, কি ঘটেছিল প্রিয়াঙ্কা? একটু শুরু থেকে শুরু করো তো, একদম স্টার্টিং থেকে। আচ্ছা, প্রথম থেকে আমি তোমাকে বলি। ঘটনাটা আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা বলছি। তখন আমি ক্লাস 8-9-এ পড়বো, এরকম 8-9-এ পড়বো। তো বলেছিলাম যে আমরা নতুন বাড়ি শিফট করেছিলাম, তো বাড়িটাও আমাদের আগে যে বাড়িতে থাকতাম সে বাড়ি থেকে একটুখানি ডিস্টেন্সে, মানে ধরে নাও 10-15 মিনিটের রাস্তা। আর ওই যে বাড়িটায় আমরা শিফট করেছি, যে বাড়িটা আমরা কিনেছিলাম, ওই বাড়িটায় বিগত 17 বছর ধরে কেউ ছিল না। ওই বাড়িটায় 17 বছর ধরে কেউ থাকতো না, কিন্তু 17 বছর আগে যারা থাকতো তারা একটা মারোয়ারি ফ্যামিলি ছিল, বিহারি লোক ছিল। তো হ্যাঁ, মানে আমি ওদের আইডিয়াটা ঠিক জানি না, তবে ওনারা ভেজিটেরিয়ান, হ্যাঁ নন বেঙ্গলি ভেজিটেরিয়ান ছিল, যারা আর কি ওই ছট পুজো টাইপে করে, বলতে পারো। পুরো একদম পিওর যে বিহারি হয়ে থাকে। তো ওনার একটা, হ্যাঁ, ওনার ফ্যামিলিতে ছিল উনি হাজবেন্ড, ওয়াইফ, আর ওনার একটা ভাই ছিল, আর মা ছিল, আর তাদের একটা নিউবর্ন বেবি হয়েছিল, জাস্ট নিউবর্ন বেবি। তো আমি পুরো ব্যাপারটা জানতাম না তখন। তো ওনারা বাড়িটা ছেড়ে দেয়। তো 17 বছর ধরে বাড়িটা কেউ থাকতো না, বাড়িটায় জঙ্গল হয়ে গেছিল পুরো, মানে দেখেই মানে সবার একটু ভয় লাগতো দূর থেকে, যে কেউ বলে দেবে বাড়িটার মধ্যে ভূত আছে, এরকম একটা ব্যাপার। তো আমার মায়ের জন্য স্পেশালি আমরা বাড়িটা শিফট করি, কারণ কি আমরা যেই বাড়িতে আগে থাকতাম সে বাড়ির পরিবেশটা ভালো ছিল না। যেহেতু আমি আমার দাদা বড় হচ্ছি, তো সব বাবা মাই চাই যে একটা পরিবেশ যাতে ভালো সুস্থ হোক, সেই পরিবেশ থেকে আমার ছেলে মেয়েরা বড় হোক, তো যে কারণে আমাদের ওইখান থেকে বাড়িটা শিফট করা।
আর মায়ের সঙ্গে যখন কথা বলি, মার মুখ থেকে মানে জানতে পারি যে জায়গাটা ভীষণ ভালো আর ওখানে আমরা খুব জলদি শিফট হয়ে যাব। আর মাকে যখন জিজ্ঞেস করি যে কেন আমাদের এই বাড়িটা রয়েছে আর ওই বাড়িটা কেন যাব, তো মা বলে যে না, এখানে থাকবো না, আমরা ওই বাড়িতেই যাব, স্পেশালি মায়ের জন্যই ওখানে শিফট করা। এবারে কি বলতো, যেহেতু একই পাড়ায় থাকতাম, বেশি ডিস্টেন্সে নয়, তো অনেকের মুখ থেকে শুনেছিলাম ছোটবেলার আর কি কথা যে বাড়িটা নাকি হন্টেড। ওকে, যখনই ওই বাড়িটা জায়গাটা থেকে, কোথায়? বাড়িটা জায়গাটা আমাদের দুর্গাপুরেরই, আমি পুরো প্রপার লোকেশনটা দিতে পারবো না, পুরো দুর্গাপুরেরই। তো এবারে যে জায়গাটা থেকে আমরা মানে বাড়িটা আমার ছিল, ওই জায়গাটা থেকে ক্রস যারাই করতো তারা বলতো নাকি বাড়িটা হন্টেড। আমি ওই জায়গা থেকে যখন স্কুলটা আমার ক্রস করে আসতে হতো ওই বাড়িটার সামনে দিয়ে, ওখান থেকে আমি ছুটতে চলে আসতাম, আর সেই বাড়িটাতেই আমাদেরকে কিনে থাকতে হয়েছে। ইভেন এখনো পর্যন্ত আমরা রয়েছে, আমরা ওখান থেকে শিফট করে যাব। যাই হোক, পুরো ব্যাপারটা এবার মেন ঘটনাটাই আসি। তো বাড়িটা আমরা কিনেছি থার্ড পার্টির আন্ডারে, মানে যে ওনার ছিল তাকে আমরা চিনতাম না। একজন মানে ওই কি বলে না, দালাল বলে যে হয় আর কি, কেনা বেচা করে বাড়িপত্র, জায়গা জমি। তো তার হাত ধরেই আমরা বাড়িটা কিনি, আমার বাবা ওখানে পে করে, যা হয় আর কি, বাবার মায়ের নামে বাড়িটা হয়ে যায়। তো আমি আমার দাদার সঙ্গে বাড়িটার দেখতে যাই, প্রথমবার যখন আমি দেখতে যাই। বয়স কত? আমার তখন বয়স ধরে নাও না ওই ক্লাস 8, মানে 7-8-এ পড়ছি, তাহলে কত হবে আর আমার 12-13 বয়স, হ্যাঁ 12-13। আমার দাদা আমার থেকে 8-9 বছরে বড়, মানে ও একটু মোটামুটি বয়স আছে ওর তখন। আর আমি, আর আমাদের জেনারেশনটা কি বলতো, আমরা অত আপডেট ছিলাম না সেই সময়, কিন্তু এতটা পরিমাণে এখনকার বাচ্চারা রীতিমতন যেভাবে আপডেট, আমরা অত আপডেট ছিলাম না। তো আমি আমার দাদার সাথে যাই, আর সত্যি কথা বলতে কোস্ত বাড়িটা ঢুকেই না পজিটিভ ভাইবস কিচ্ছু পাইনি, পুরো নেগেটিভ। এবার লোকে হান্টেড বলতো সেই কারণে মাথায় ঢুকে গেছে ওটা বলে নয় কিনা জানি না, কিন্তু বাড়িটায় যখন আমরা ঢুকি আর কি, একটা হয় না যে বাড়িটার বাস্তু, বাড়িটার মানে দরজা জানলা, যে একটা ওই বাড়ির পুরো ঘর মানে দেখে হবে পুরো জঙ্গল টাইপের, দেখে যে কেউ বলে দেবে বাড়িটা মানে হন্টেড রয়েছে, বাড়ির মধ্যে কোনো মিস্ট্রিক ঘটনা রয়েছে। আচ্ছা, কিন্তু যাই হোক, আমরা বাড়িটা কিনি আর কি, যেহেতু অপশন ছিল না, আমার মা ওখানে আর থাকতে চাইছিল না, মায়ের কিছু রিজন ছিল, যাই হোক আমরা ওখান থেকে চলে আসি। আমরা খুব জলদি মানে 1-2 মাসের মধ্যেই আমরা শিফট করে যাই। তো ওখানে আমরা পুজো আচরা করে, যেরকম সত্যনারায়ণ পুজো করে ঢুকি। আর সব থেকে বড় বিষয় কোস্ত বাড়িতে কারেন্ট ছিল না। এবার বাবার নামে শিফট করতে ওই ব্যাপারটা টাইম লেগেছিল, তো মোটামুটি 1-2 মাস মতন আমাদের কারেন্ট ছাড়া থাকতে হয়েছিল বাড়িটায়, মানে ল্যাম্পো জেলে মোমবাতি জেলে থাকতে হয়েছিল। তারপরে বাড়িটায় আমরা কারেন্ট নিই, পুরো বাড়িটা আমরা ঠিকঠাক করি। তো পুরোটা ভালো করে ঠিক করা হয়নি, কিছু কিছু পুরোনো জিনিস ওই বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে, যেরকম দরজা জানলা, ওগুলো আমরা পুরো ভালো করে ঠিক করতে পারিনি, এখনো পর্যন্ত ওগুলো রয়েছে। তো Okay. এবারে আমরা পুজো করে আর কি বাড়িটায় ঢুকি। প্রথম যে ঘটনাটা আর কি ঘটে, এটা কোন সালের ঘটনা বলছো? ওই যে ওই বললাম, ওই আজ থেকে প্রায় ধরে নাও 11-12 বছর আগেকার কথা, মানে এটা তো 2024 চলছে, হিসাব করো। আমার ঠিক সালটা মনে পড়ছে না, আমি ওই মনে আছে আমার ক্লাস 8-9 এইটুকু আমার মনে আছে যে আমরা শিফট করেছিলাম। তো প্রথমত যে জিনিসটা হয়েছে, দেখো একটা বাড়িতে ঢুকেছি, এবার আমরা কি বলতো, আমি হার্ডকোর ননভেজ বলতে পারো, মানে আমি মাছ মাংস খেতে খুব ভালোবাসি। তো আমাদের বাড়িতে মানে ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার মাছ মাংস খেতে পারতাম না। যখনই রান্না করতো, মানে রান্না করে তো সাথে সাথে খাওয়া তো হয় না, কিছুক্ষণ পর খাওয়া হয়, সাথে সাথে নষ্ট হয়ে যেত, সাথে মানে ওটা খাওয়া কি, ওটার স্মেলটা নেওয়ার মতন কন্ডিশনে ছিল না, এত বিচ্ছিরি গন্ধ বেরাতো। আচ্ছা, তারপরে বাড়িতে দুধ যদি আনা হতো, দুধ রাখা যেত না, সাথে সাথে দুধ নষ্ট হয়ে যেত। দুধটা যে এনে জাল দেয়, তো দুধটা নষ্ট হয়ে যেত, কেটে যেত, দুধ রাখা যেতই না, কিছুতেই রাখা যেত না, মাছ মাংস কিচ্ছু রাখা যেত না। এর মধ্যে তোমাকে একটা কথা বলি, যে খুব অস্বাভাবিক একটা ব্যাপার, যে গন্ধ, এই যে মাছ মাংস যে রাখা যেত না, আমার ওই যেখানে আমরা শিফট করি তার কিছুটা ডিস্টেন্সে আমার জেঠিমার মানে বড় জেঠিমার বাড়ি। তো যেহেতু আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে না, তো আমি আমার জেঠিমার বাড়িতে যাই, আর জেঠিমাকে বলি তুমি আজকে কি রান্না করেছো। তো জেঠিমা সেদিনকে মানে মাংস রান্না করেছিল।
জেঠিমার বাড়ি থেকে মাঝে সাঝে আর কি সবজি টবজি আনা হয়, তো আমি বলি ঠিক আছে এক কাজ করো, তুমি টিফিন বক্সে দিয়ে দাও, মা রান্না খুব বাজে করছে, কোনো মাছ মাংস থাকছে না, আর এইভাবে খাওয়া যাচ্ছে না, দিনের পর দিন আমরা ভেজ খেতে পারছি না। তো টিফিন বক্সে করে প্যাক করে দেয়, আমি বাড়িতে নিয়ে আসি, খেতে যাব, টিফিন বক্স খুলে আবার সে একই বিশ্রী গন্ধ, মানে ওই গন্ধটা নেওয়া যাবে না, খাওয়া তো মানে দূরের বাড়িতে কথা। আনার পরেই এরকম হ্যাঁ গন্ধটা বেরিয়েছে? একদম বাড়িতে আনার পরে। কিন্তু মানে তোমাকে এর মধ্যেও আরেকটা কথা বলি, যে আমি ওখানে এক পিস চিকেন খেয়েছিলাম, যেখানে আমি চিকেনটা ভালো ছিল খেতে, তারপরে আমাকে আমার বড় জেঠিমা টিফিন বক্সে প্যাক করে দেয় বাড়িতে এনে, ওই টিফিন বক্স খোলার পরে খুব বিচ্ছিরি গন্ধ, গন্ধটা খুবই অদ্ভুত টাইপের। যাই হোক, আমরা এটা খুব একটা গুরুত্ব দিইনি, আমরা ভেবেছি হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গেছে বা কিছু, তো অতটা কেউ গুরুত্ব দেয় না। আর আমি সব থেকে বছর তখন ছোট ছিলাম প্রচন্ড, অত মাথায় আসেও না এইসব ব্যাপার। তো এরপরে আস্তে আস্তে যে ঘটনাটা ঘটে, একদিনকে মানে এরকম ঘুমিয়েছি সবাই, তো প্রথম যে আমি আমি ফিল করি ব্যাপারটা, যে আমাদের দুটো রুম বলেছিলাম, দুটো রুম, একটা রুমে আমি আমার মা বাবার সঙ্গে ঘুমাতাম আর দাদা একটা রুমে শুতো। তো একদিনকে রাতের বেলা আমরা ঘুমিয়েছি, আমি হঠাৎ মানে আমার খুব জল টেস্টটা পাই, তো আমার চোখটা খোলে আর আমি একটা মানে গান না কেউ কিছু বিড়বিড় করে বলছে, কিন্তু যখন আমি সেই আওয়াজটা শোনার চেষ্টা করছি একদম মাথা স্থির করে, আমার প্রচন্ড ভয় লাগছিল, মানে আওয়াজটা একটু অন্যরকম টাইপের, মানে এরকম টাইপের একটা আওয়াজ আসছিল, এটা কেউ গান করছে না কি বুঝতে পারছিলাম না, মানে আওয়াজটা খুব অদ্ভুত টাইপের। আর যখন ভালো করে শুনতে যাচ্ছি আওয়াজটা খুব স্পিডে আসছে। তো ওটা শোনার পরে মাকে ওই রাতে আর ডাকিনি, আর আমার জল টেস্টটাও শেষ হয়ে গেছে, শোনার পর আমি আর জল খাওয়ার কন্ডিশনে ছিলাম না, আমি ওই রাতে চোখ বন্ধ করে শুয়ে পড়েছি, ওই ব্যাপারটা নিয়ে আবার ভাবিনি সত্যি কথা বলতে। আর পরের দিন সকালবেলা আমি আমার মাকে বলেছিলাম, জানো মা এরকম এরকম ঘটনা, আমি না আওয়াজ শুনতে পেয়েছিলাম। মা বলছে কি ভুলভাল শুনেছিস, হতেই পারে না, তোর এগুলো মনের ভুল, আর ওইসব মাথায় ভাবিস না, এগুলো বেকার জিনিস, এগুলো ভাবতে নেই। তা আমি ওই মায়ের কথা শুনে ব্যাপারটা নিয়ে আর ভাবিনি। যাই হোক, তারপরে দিনের পর দিন আর কি কাটতে শুরু করে এরকম ভাবে। তো একদিনকে ওরকম ভাবে ঘুমিয়েছি, আহ, রাতের বেলায় বেশিরভাগ ঘটনাগুলো আর কি ঘটে। কোইন্সিডেন্ট ভাবে সেদিনকে বৃষ্টি পড়ছিল, তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর বলেছিলাম আমাদের আগের মানে ভিডিও মানে অডিওতে বলেছিলাম তোমাকে, যে আমাদের বাড়িতে কিন্তু দুটো দরজা রয়েছে, একটা দরজা হচ্ছে যেটা দিয়ে আমরা বেরিয়ে যাই রাস্তায়, আর একটা দরজা যেখান থেকে আমাদের বাথরুমটা আসে, মানে উঠোন যেটা হয়ে থাকে। দোতলা বাড়ি ছিল কি? না, একতলায় বাড়ি ছিল, মানে ওই গেটটা থেকে আমাদের বড় উঠোন, সাইডে কুয়ো, তারপরে পুরনো ওদের যে বাড়ির সঙ্গে যারা থাকতো তাদের পুরনো বাথরুম। এখন তো আমরা নতুন বাথরুম করে নিয়েছি, অনেক বছর হয়ে গেছে, আগে ঢোকা মাত্রই আমরা পুরনো বাথরুমটা ইউজ করতাম, বুঝলে, দুটো বাথরুম ছিল। তো পুরনো বাথরুমটার পেছনে কিছুটা জায়গা ছিল, পেছনটা কিছুটা জায়গা ছিল, ওইখানে আর কি নোংরা টোংরাও ফেলা হতো। তো বৃষ্টি পড়ছিল, হঠাৎ মানে কি মন হলো যে আমার মানে উঠি আর কি, রাতের বেলা বাথরুমও পেয়েছে যাব, আর আমার খুব কাঁচা ঘুম, বরাবরই ভীষণ কাঁচা ঘুম, মানে আমি ঘুমাতে গেলেও আমার এপাশ ওপাশ হতে হতে আমার অনেক টাইমও লাগে ঘুমাতে। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আমি আর কি দরজা খুলে আর কি যাব, হট করে আমি না এক বাচ্চার একটা কান্নার আওয়াজ শুনতে পাই, মানে ওটা বাচ্চার কান্নার আওয়াজ নাকি আমি সত্যি কথা জানি না, কিন্তু বাথরুমটার পেছন থেকে শুনতে পাই। আর একটা ওই কি বলবো, ধরে নাও কেউ জায়গা খুঁড়ছে খুঁড়ছে, বুঝলে, এরকম এরকম একটা শব্দ শুনতে পাই। তো যখন ওই বাচ্চার আওয়াজটা শুনতে পাই, আমার 1 মিনিট মানে 1 মিনিটের জন্য আমার গায়ের কাঁটা মানে গায়ের জাস্ট পশম দাঁড়িয়ে গেছিল, যে এরকম এত রাতে বৃষ্টি পড়ছে, নির্ঝুম রাত, বাচ্চার আওয়াজ কোথা থেকে পাবো, আশেপাশে তো কোনো বাচ্চা নেই। সত্যি কথা বলতে আমাদের যে পাশে দুটো বাড়ি ছিল সেখানে কোনো রকম বাচ্চা ছিল না, আর বাচ্চা বলতে ছোট নিউ বর্ন বেবি না, মানে মোটামুটি বড়, ওরা ওরকম রাতে কান্নার মতন স্কুলে যায় এরকম ব্যাপার। তো ওরকম বাচ্চা কাঁদছে, আমি মায়ের কাছে চলে যাই, মাকে গিয়ে বলি মা এরকম না আওয়াজ পেয়েছি। মা বলছে কি ভুলভাল আওয়াজ পেয়েছিস। তো মা কাউকে ডাকেনি, মা আর আমি মিলে আর কি ওই টর্চ লাইট নিয়ে, মা বলছে চল আমি দেখবো গিয়ে, যেহেতু ভয় একটা পেয়েছি, মা এর আগেও মাকে একটা ঘটনা বলেছি, মা বলছে আজকে দেখবো তোর এই রোজকার রোজ এই ঘটনা, আমি শুনতে পাচ্ছি না এই কথাগুলো। তো মাকে নিয়ে যায়, মা বলে কই কিসের, আমি তো কোনো বাচ্চার আওয়াজও পাচ্ছি না, আর কি বলি গর্ত গোড়ার। মাকে বলে মা আমি সত্যি বলছি আমি পেয়েছি।
তারপরে যাই হোক, সেই দিনকে রাতটা কোনো রকমে আর কি কাটে। মনের মানে মধ্যে তুমি সব, দুটো স্পেসিফিক আওয়াজ পেয়েছো, মাঠে হ্যাঁ, ঘোড়ার আওয়াজ আর বাচ্চার কান্নার আওয়াজ, তাই তো? বাচ্চার একটা কান্নার আওয়াজ পেয়েছি। বাচ্চার Okay. কান্নার আওয়াজটাও ভীষণ অদ্ভুত, মানে একটা নর্মাল সুস্থ বাচ্চার আওয়াজ যে কান্না ওরকমও নয়, বাচ্চার কান্নার আওয়াজটা আমি সত্যি কথা এই ভয়েসে বলতে পারবো না, একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ, কিন্তু ওটা বাচ্চার কান্নার আওয়াজ, এটুকু আমি এখন শিওর দিয়ে বলতে পারি। তো তারপরে যে ঘটনাটা, মানে ওই ঘটনাটা ওখানে শেষ হয়ে গেল। এরপরে আর একটা যে ঘটনা আমি তোমার বলি, নর্মালি মাকে কথাগুলো আমি বলতাম কিন্তু মা বিশ্বাস করতো না, মা ব্যাপারগুলো নিয়ে খুবই ক্যাজুয়াল ভাবে নিত। বাচ্চা, তখন তো ছোট ছিলাম না, এবার এগুলো হতেই থাকে, অনেকে অনেক ভুল ভাল দেখে। আর মায়ের, সত্যি কথা বলতে মায়ের ভীষণ ভারী রাশি, মা এসব বিশ্বাস করে না, কোনোদিনও নিজের চোখেও দেখেনি। এবার আমার সাথে হয়েছে, ঠিক আছে, এবার আমার দাদার সঙ্গে ঘটনা হয়েছে। দাদার ঘটনাটা তোমাকে বলি। আমার ছোট পিসিমণির, মানে আমার বাবার আদি বাড়ি হচ্ছে বর্ধমান। হ্যাঁ, তো ছোট বর্ধমান? পিসিমণি, হ্যাঁ বর্ধমান। তো ছোট পিসিমণির ছেলের বিয়ে ছিল, আর আমার সে সময় পরীক্ষা ছিল। তো পিসিমণি যেহেতু ফ্যামিলি বিয়ে যেতেই হবে, দাদা ভাইয়ের বিয়ে, তো কাউকে তো একজনকে অ্যাটেন্ড করতেই হবে। অনেকবার ফোন করেছিল যাওয়ার জন্য, আমরা যেতে পারিনি, আর দাদারও ডিউটি ছিল। তো আমি মাকে বলি যে আমার তো যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু মা বলে না, পরীক্ষা, কি করে যাবি, এরকম ভাবে ম্যানেজ করতে পারবি না। বাবা বলে দরকার নেই। তো মা বলে যে কাউকে তো একজনকে যেতে হবে, নাহলে খারাপ দেখায়, তো তুমিই চলে যাও। নিয়ে বাবা যায় আর কি। আমি, মা আর দাদা সেদিনকে বাড়ি ছিলাম। আর দাদা আর কি জলদি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আমি টিভি দেখছিলাম, মা আর আমি মিলে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম আর কি। তারপরে আমিও মোটামুটি শুয়ে পড়ি, মা আর আমি মিলে। হট করে রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে মায়ের কাছে একটা ফোন ছিল, বাবার আর কি, ওই বাবা ইউজ করতো, বাবা অন্য ফোন নিয়েছিল, মাকে ওই ফোনটা দিয়ে দিয়েছিল। Okay. ফোনটা আমার কাছেই থাকতো, সত্যি কথা বলতে মাও ইউজ করতো, আমিই করতাম, ওই টিউশন যেতে আর কি লাগে, যদি আমাকে বাড়ি নিতে আসবে এরকম ব্যাপারে, তো আমি ইউজ করতাম। ফোনটা ছিল, হট করে দেখছি ফোন করছে দাদার নাম্বার থেকে। মা বলছে কি হলো, তো দাদা তোরা থেকে কেন ফোন করছে, জ্বর টর এলো নাকি দাদার? আমি বললাম না তো, বুঝতে পারছি না, দাঁড়া ফোনটা ধরি। ফোনটা ধরা মাত্রই দাদার মানে একটা আওয়াজ, লাইটটা জ্বালা দরজা খোল, লাইট জ্বালা দরজা খোল, মানে এইটা শুধু বলে যাচ্ছে, লাইট জ্বালা দরজা খোল। আমি লাইটটা জ্বালালাম, উঠে পড়ে, মা দরজাটা খুললো। আর তুমি বিশ্বাস করবে না কৌস্তব, অত মানে মোটামুটি দাদার তখন বয়স ছিল, যেহেতু ধরে নাও আমার, ধরে নাও 12-13 বছর বয়স, আমার দাদা আমার থেকে 8-9 বছরের বড়, তাও দাদার বয়স কত হবে, 20-21 হবে। একটা ভালো বয়স চলে এসেছিল তখন। বড় সড়ো, মানে ধরে নাও ছেলেরা কিন্তু চট করে এসব বিশ্বাস করে না। আমি জানি না কে কি বিশ্বাস করেন, তো আমার দাদাকে আমি কোনোদিনও দেখিনি যে এইসব জিনিস দাদা কোনো বিশ্বাস করেছে বা কোনোদিনও ফিল করেছে। সেই দাদা প্রথমবার ব্যাপারটাকে ফিল করেছিল। তাড়াহুড়ো করে সে ঘেমে অস্থির, জানো না, ওই শীতকালের মধ্যে ঘেমে একটা মানুষ ওই ওই কনকনে ঠান্ডার মধ্যে কি করে ঘামতে পারে, সেই মানে বিচ্ছিরি ব্যাপার। দাদাকে দেখে তো আমার মানে ভয়ে হাত পা কাঁপছে থরথর করে। দাদা ঝেড়ে মেরে আমাদের ঘরে খাটে চলে গেছে, আর মাকে আমাকে বলছে তোরা আমার কাছে, আমার থেকে দূরে যাস না, এখানে থাক, আমি মরে যাবো আজকে, আমি বাঁচবো না, এরকম এরকম করে। সেই মানে অত বড় মানে ছেলেটার যে অবস্থা, এরকম টাইপের আমরা কোনোদিনও স্বপ্নও ভাবতে পারিনি। দাদাকে জল দিল মা, তুই কি বলে ওইগুলো, জল পুরা, সোনার লোহা পুরা, এগুলো সব দিল আর কি, শান্ত করলাম দাদাকে। দাদা নিয়ে তারপরে মা কিছুটা হলেও না আন্দাজ করেছে, যত মায়ের মন না, মা বুঝতে পেরেছে। দাদাকে ওই রাতে আর সেদিনকে কিচ্ছু জিজ্ঞাসা করেনি, মাকে বললো শুয়ে পড়, অনেক রাত হয়েছে, কাল কিন্তু স্কুল আছে, তুইও শুয়ে পড়। তো দাদাকে মাঝখানে নিয়ে আমরা দুজন আর কি শুয়ে পড়ি, সেদিনকে রাতটা কেটে যায়। পরে আমি আর কি ঘটনাটা জানতে পারি, পরের দিন সকালে আর কি জিজ্ঞাসা করা হয়েছিল দাদাকে, পরে জানতে পারি যে এরকম হয়েছিল। দাদা ঘুমিয়েছিল, একজন মহিলা না পুরুষ সেটা দাদা জানতো না, কিন্তু অনেক ভারী বড় একটা শরীর দাদার ওপরে চেপেছিল ব্ল্যাঙ্কেট নিয়ে। আর আমার দাদার দুজনারই স্বভাব, মানে আমরা যখন ঘুমাই না ঢাকা ঢুকি নিয়ে, মানে মাথায় পুরো একদম কি বলবো, এইদিক ওদিক হাওয়া বাসাবে না, এরকম জড়সড় হয়ে একদম চাদর টাদর ঢাকা নিয়ে শুই। দাদা ওইভাবেই শোয়, আমি ওইভাবেই শুই। তো দাদা যখন শুয়েছে, তো দাদা বলছে যে মানে আমি ব্ল্যাঙ্কেটটা সরাতে পারছি না, আমার শরীরে এত মানে ওয়েট বেড়ে গেছে, আর কি জোরে জোরে কেউ নিঃশ্বাস নিচ্ছে,
খুব বিচ্ছিরি দুর্গন্ধ তার গা থেকে। কেউ যদি কোনো মানুষ ধরো শুয়ে রয়েছে, তার উপরে যদি শরীরে কিছু চাপানো হয়, কোনো ভারী একটা ফিল করতে পারবে, সে ফিল করতে পারবে, স্বাভাবিকভাবে সে ফিল করতে পারবে। আর খুব বিচ্ছিরি একটা গন্ধ পাচ্ছে। কিরকম গন্ধ? মানে গন্ধটা কি বলবো, পোড়া পোড়া টাইপের একটা গন্ধ। দাদা বললো খুব পোড়া পোড়া বিচ্ছিরি একটা গন্ধ। আর দাদা ডাকছে কিন্তু আওয়াজ যাচ্ছে না, ডাকছে। আর বারবার দাদা মনে হচ্ছে যে দাদা চলে এসছে, কিন্তু সে আসেনি। ফোন করে কোনো রকমে সে ঠাকুরের মন্ত্র নাম করে, যেহেতু ব্রাহ্মণ বললাম, ওই মন্ত্র মন্ত্র সবাই আমরা পরিবারে একটু অল্প জানি, তো ওই মন্ত্র বলার সাথে সাথে যতটুকু সম্ভবত ওই মুহূর্তে ফোন করে, যেহেতু লাইটটা জ্বালিয়ে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, সেই মুহূর্ত থেকে দাদা আর কি কোনো রকম ভাবে এই রুমে চলে এসছে। আর দাদা সেদিন রাতে সত্যি কথা বলতে প্রচন্ড জ্বর, মানে ওই 2-3 দিন ধরে সেই ছেলেটা ঘর থেকে বেরাতে অবধি পারেনি, বিছানা থেকে উঠতে পারেনি, এরকম অবস্থা। তারপরে সামনে একটা ওই মনসা বাড়ি ছিল আমাদের, ওখানে গিয়ে আর কি দাদাকে ঝাড়ানো হলো, মাদুলি টাদুলি দিয়েছিল। ওইটা দাদা বেশি দিন আর কি রাখতেও পারেনি। দাদা ওই ভেবেছে হয়তো আমার নিজের ঘুমের ধরে আমি ভুল শুনেছি নাকি। দাদা সত্যি কথা বলতে বিশ্বাসও করে। পরে যেহেতু বিশ্বাস করেছে, অন্যান্য ঘটনা ঘটার পরে বিশ্বাস করেছে, সবাই আমরা বিশ্বাস করেছি। তো এই ঘটনাটা ঘটে। এরপরে একদিনকে, এবার বললাম না আমার মায়ের সঙ্গে অ্যাটাক হয়েছিল, তোমাকে আমি বলেছিলাম যে আমার মায়ের সঙ্গে অ্যাটাক হয়েছিল। মা কিন্তু চোখে কখনো জিনিস দেখেনি, কিন্তু আমার মায়ের রীতিমতন, আমার মা মরতে মরতে সেদিনকে বেঁচে গেছে। মাকে হয়তো দুপুরবেলা আর কি রান্না বান্না করে মা খেয়ে দিয়ে শুয়েছে। আমি স্কুলে ছিলাম, আর বাড়িতে কেউ ছিল কিনা আমি সেই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। মা শুয়ে আছে, তো এবারে ফ্যান চলছে, আর মা, গরমকাল ছিল তখন, মা শুয়ে আছে, ফ্যানটা ঠিক মায়ের মাথার উপরেই ছিল, আর মা নিচে বিছানা করে শুয়েছে নর্মালি। তো যেহেতু ঠাকুর মা সারাদিন পুজো করে, এখনো পর্যন্ত ওই আমার মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, বুঝলে, তো সারাদিন ঠাকুরের নাম নিতে থাকে। ওরকম শুয়ে আছে, আর মা শোয়া মাত্র যখন এপাশ হয়েছে, ধরে নাও তুমি নর্মালি শুয়ে রয়েছো, ঠিক আছে, তখন সাইড হয়ে পাস করেছো, উপর থেকে ফ্যানটা ঠিক মায়ের পাশে গিয়ে পড়েছে, মায়ের লেগে পড়ে গেছে। হ্যাঁ, মাথার উপরে ফ্যানটা দপ করে নিচে পড়ে গেছে। আচ্ছা, একটুখানির জন্য কৌস্তব, নাহলে ওই অত ভারী ফ্যানটা যদি কারো শরীরে পড়ে তাহলে তার অবস্থা তো খারাপ। একটা ফ্যানের ওয়েট অনেক বেশি হয়। কিন্তু মায়ের লেগেছিল, কিন্তু ঠাকুরের কৃপাতে নাকি জানি না মা বেঁচে গেছে, ওই মুহূর্তে কিন্তু মা বেঁচে গেছে। তো যাই হোক, মা বাড়িতে এসে বলে যে এরকম এরকম হয়েছিল। আমরা বলি যে হয়তো পুরোনো ফ্যান হয়ে গেছে, কোনোভাবে হয়তো ভেঙে পড়ে যেতেই পারে। পরে বাবা চেক করে দেখে যে হ্যাঁ খুলে গেছিল ওটা, বুঝলে, পরে চেক করে দেখে খুলে গেছে, তারপরে বাড়ি টাইট করে লাগানো হয়েছে। তারপরে অস্বাভাবিক কিছু ঘটনা যেটা ঘটে, মানে মা পুজো দিতে যায়, হ্যাঁ, ঠাকুর দেবতা আর কি আমাদের বাড়িতে খুব মান হয়, পুজো দিতে যায়, ওই ঠাকুরের বাসন, খাবার দাবারে যে ঠাকুরকে খেতে দেওয়া হয় না, ওই বাসন টাসন কিচ্ছু পরিষ্কার ভাবে থাকতো না। ও রোজ দেখতো যখন ঠাকুরের পুজো দেওয়ার পরে কোনোভাবে ওখান থেকে সরে এসছে ফাঁকা ঘরে, তারপরে গিয়ে দেখছে যে ঠাকুরের বাসন এলোমেলো, ফটো উল্টো পাল্টা পুরো একদম, মানে কেউ হয়তো কোনো বিড়াল বা কুকুরে এসে ওগুলো পুরো নষ্ট করেছে এরকম ভাবে। এগুলো খুব অস্বাভাবিক জিনিস, এগুলো কিন্তু নর্মাল বাড়িতে হওয়া সম্ভব নয়, একদমই সম্ভব নয়। এই ঘটনাগুলো যেহেতু দিনের পর দিন ঘটতে চলেছে, তো মা আর বাবার মধ্যে তো একটা আলোচনা সব সময় হতো, আমাদেরকে হয়তো বোঝাতে দিত না, কিন্তু তাদের মধ্যে তো একটা আলোচনা হতোই। তো যে কারণে আমাদের পাড়ায় একজন পুরোহিত ছিল, বাবারই বন্ধু ছিল, তো ওনার নাম আমি নিচ্ছি না। তো জেঠু আর কি আমাদের বাড়িতে আসে, বলে যে তোমাদের বাড়িতে একটু বাস্তু দোষ আছে, তোমরা সত্যনারায়ণ পুজো দাও। তো আমরা কি করি, আমরা সত্যনারায়ণ পুজো দিই। তো সত্যনারায়ণ পুজো টুজো দেওয়া হয়, তারপরে মোটামুটি আমাদের 1-1.5 সপ্তাহ মতন আবার একটু ঠিকঠাক হয়েছিল, মানে অতটা দাদাও ভয় পাচ্ছিল না, আমি আর আওয়াজ টাওয়াজ অতটা শুনতেও পাচ্ছিলাম না। কিন্তু ওই 1-1.5 সপ্তাহ পরে হঠাৎ একদিনকে একটা ঘটনা ঘটে, আমি বলি যে ঘটনা ঘটে, মা আমাকে বলে সন্ধ্যেবেলায় যে আমার ডাক নাম হচ্ছে মামুন, বুঝলে, মা বলে যে চা বানিয়ে নিয়ে যা। তা আমি যাই রান্নাঘরে চা বানাতে। তো চা বানাতে বানাতে দাঁড়িয়ে রয়েছি গ্যাসের সামনে, আর আমাদের গ্যাসটার উল্টো দিকে একটা জানলা ছিল।
মানে ব্যাপারটা যখন আমি আমার বলছি, আমার মুখ সামনে ওই দৃশ্যটা আর কি ভেসে উঠছে। আচ্ছা। আমি যে তোমাকে কি করে বলবো, হুম। আমি সেটাই ভাবছি। মানে একটা মহিলা, ওটা মহিলা ছিল, আমি এটা শিওর ওটা কোনো মহিলাই ছিল, পুরো বৃষ্টিতে কাক ভেজা যাকে বলে, একদম পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আর অনেক গয়নাগাটি পড়েছিল, জান, অনেক গয়নাগাটি পড়েছিল, তার শরীরে অনেক গয়না ছিল। তো আর আমাদের জানলাটা না ওই লম্বা লম্বা রড টাইপের ছিল, হয় না জানলায় যখন লম্বা লম্বা রড টাইপের। আমি ওনার শরীর মুখটা কিচ্ছু দেখতে পাইনি, মানে গয়নাগাটি পড়ে রয়েছে সেটার একটা ঝলক আমি বুঝতে পারছি। আর আমি সাথে সাথে দেখলাম যে ওনার একটা হাত মানে ওই জানলার ওই রডটার ওখানে দাঁড়িয়ে আছে, আর হাতটা মানে রক্ত, শরীরে যেরকম শূন্য হয়ে গেলে শরীর ফ্যাকাশে হয়ে যায়, যেরকম সাদা ফ্যাকাশে হয়ে গেছে, নীল নীল পাড়া, আর চামড়াটা পুরো কোঁচকানো, মানে কিরকম বলবো, ওই হাড় কঙ্কাল দেখা যাচ্ছে যাকে বলে ওরকম টাইপের একটা হাত, ওরকম ভাবে গ্রিলের মধ্যে, ওই জানলার ওই গ্রিলের মধ্যে ধরে আছে। আমার তো দেখে মানে কি বলবো, চাটা তো আমার যা হোক, আমি তো চিৎকার মেরেছি, কি জোরে আমি চিৎকার মেরেছি। সাথে সাথে আমার মা এসছে, মা এসে বলছে কি হয়েছে, আমি বললাম দেখো মা ওখানে কে দাঁড়িয়ে রয়েছে, আমি সোজা বলেছি দেখো কে দাঁড়িয়ে রয়েছে। তারপরে মা বলছে কই কই, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম সেই দিনকে, মানে ওই দিনকে আমি সব থেকে বেশি ভয় পেয়েছিলাম। মানে ওই জিনিসটা দেখার পরে আমার মোটামুটি 3-4 দিন আমি ওই ট্রমা থেকে বেরোতে পারিনি, যে আমি চোখের সামনে শুধু চোখ বন্ধ করলে আমার ওইটাই ভাসছিল। এখনো পর্যন্ত আমি পুরো স্পষ্ট, আমি ওনার মুখটা, ওইখানে মুখটা দেখতে পাইনি, কিন্তু ওনার হাতটা যেটা আমি দেখেছি সেটা এখনো আমার চোখে ভাসে। কিছু কিছু জিনিস থাকে না কৌস্তব, চোখের সামনে যেগুলো আমাদের একদম ছবি হয়ে থাকে সারা জীবনের মতন, ভোলার হয় না, তার মধ্যে ওটাও একজন। আর এই সমস্ত জিনিস তো ভোলার থাকেই না, যে ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে সেটা একমাত্র আমি না, আমার গোটা পরিবার ফেস করেছে, গোটা পরিবার দিনের পর দিন ধরে আমরা ফেস করে গেছে। কিছু মানুষের ভুলের জন্য হয়েছে, সেটাও আমি তোমাকে বলবো। তো যাই হোক, ওই হওয়ার পরে মা আর কি মায়ের মতন করে সবকিছু আর কি করে। মা, আমি ভয় পেলে, আমি বরাবর খুব ভয় পেতাম, তো ওই মা ওই জল পোড়া তেল পোড়া যেগুলো হয় আর কি খাওয়ায়, আর বালিশের তলায় আমাকে একটা লোহা রেখে দেয়, যে আমি ঘুমানোর পরে যাতে আমি কোনো বাজে স্বপ্ন বা কিছু এমন স্বপ্ন না দেখি। তো তারপরে আর কি ওই সমস্ত হওয়ার পরে আর একটা যেটা খুব অস্বাভাবিক তোমাকে বলি, যেটা এটা হবে কিনা, এটা মানে কি বলবো, এটা আদৌ এটার সঙ্গে কানেক্ট কিনা আমি জানি না, কিন্তু খুব ন্যাচারালি ভাবে তোমাকে আমি যখন ঘটনাটা বলছি তুমি একটুখানি ক্যালকুলেশন করে ভাববে। আমি লাইন ইয়েটা বলার পরে, আমার দাদার মানে দাদার থেকে একটু সিনিয়র ছিল, হ্যাঁ, তো ওনার বিয়ে হয়ে গেছে, দাদা ভাই পাড়ারই, আমার 2-3টে ঘরের পরে। তো ওনার ওয়াইফ প্রেগনেন্ট, বুঝলে, একদম ওই স্বাদ হয় না, যে বেবি হওয়ার আগে যে বেবি শাওয়ার বলে, একদম স্বাদ হয়। তো ওদের নিয়ম ছিল যে ব্রাহ্মণের যে ওয়াইফ থাকে তার হাত থেকে পায়েস রান্না করে খাওয়ানো হবে, বুঝলে, কিছু নিয়ম থাকে এগুলো। তো আমার মাকে ইনভাইট করতে এসলো, আমাদের গোটা ফ্যামিলিকে ইনভাইট করতে এসলো, মাকে স্পেশালি বলেছিল যে তুমি না একটুখানি গিয়ে পায়েসটা রান্না করে দিও, আমাদের তো নিয়ম। তো উনি ওনার মানে শাশুড়ি মাকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। আর তুমি বিশ্বাস করবে না, উনি 5 মিনিট থেকে 6 মিনিট ছিল আমাদের বাড়িতে, যিনি প্রেগনেন্ট মহিলা। আর হ্যালো, হ্যাঁ শুনছি। হ্যাঁ 5 থেকে 6 মিনিট ছিল। আর ওই সময় না উনি অসহ্য পরিমাণে ঘামছে, অস্থির ভাবে, যে মানে কি বলবো, শান্তি ভাবে যে দাঁড়াবে সেটা না, খুব অস্থির হয়ে যাচ্ছে। একটা জায়গায় নিশ্চিত ওনাকে বলা হলো যে বসো, জল খাবে, উনি বললো কিচ্ছু না, মানে যিনি প্রেগনেন্ট ছিল বৌদি বললো না আমি এখানে থাকবো না, আমার খুব শরীরে অস্বস্তি লাগছে কিরকম। তো আমরা ভেবেছি হয়তো প্রেগনেন্টের সময় এরকম কিছু কিছু সিমটম দেখা দেয়, মানে এটা আমার কথা না, এটা মা আর ওই আন্টিটা আর কি ওনার শাশুড়ি ছিল, সে হয়তো ভেবেছে। তো উনি আর কি বাড়ি চলে যায়। তো বাড়ি গিয়ে ওনার শুনেছিলাম না সেদিনকে রাতে ওনাকে হসপিটালাইজ করা হয় বৌদিকে। তো আমরা আবার পরের দিনকে বিকেলে আর খোঁজ পাই যে ওনার যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা মারা গেছে। মিসক্যারেজ হয়ে গেছে। মিসক্যারেজ হয়েছে কিনা জানি না, তবে ট্রিটমেন্ট তো চলতো। এবার আমাদের বাড়িতে আসার পরে ওনার যে ব্যাপারটা ছিল, তারপরে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ মিসক্যারেজ, মানে আমরা এটা অন্যদিকে কানেক্ট নিইনি, নর্মালি ভেবেছিলাম যে তার শরীরে কোনো প্রবলেমের জন্যই কিন্তু হয়েছে।
কিন্তু প্রস্তাব বিশ্বাস করো কোনো না কোনো দিক থেকে হয়তো আমাদের বাড়ির লোকও কিছু না কিছু ভাবে বুঝতে পারছে যে এখানে এসে আমরা যেগুলো অনুভূতি করছি, প্রেগনেন্ট মহিলাদেরকে না কোনোভাবে এরকম কোনো জায়গায় যাওয়া কিন্তু ঠিক নয়, আর যখন তখন যেখানে খুশি বেরিয়ে যাওয়া ঠিক নয়। অনেক বলে নাকি সাবধানে থাকতে হয়। যাই হোক, ওনার বেবিটা নষ্ট হয়ে যায়, তার জন্য খুবই কষ্ট লাগে ব্যাপারটা ভাবলে। তারপরে দিনের পর দিন তো এরকম চলতে থাকে। আর এরপরে হয়েছিল আমার বাবার সঙ্গে। হ্যাঁ, বললাম কি আমার গোটা পরিবারটা সাফার করেছে, একমাত্র আমি না। আমার মা শুধু দেখেনি, কিন্তু আমার মায়ের সঙ্গে অ্যাটাক করা হয়েছিল, আমার দাদাও দেখেছে, মানে ফিল করেছে ব্যাপারটা। এবার আমার বাবা ফিল করেছে। দাদার ছিল নাইট শিফট, বাবা আমার লেট নাইট টিভি দেখতে ভীষণ ভালোবাসে। বলছি ঘটনাটা তো, মা বলছে তুমি প্রচুর টিভি দেখো, রাত অব্দি আমি পারবো না, আমি তোমার এই আওয়াজে শুতে পারবো না, আমি মেয়েকে নিয়ে পাশের রুমে চলে যাচ্ছি, ওর কাল স্কুল আছে, ওকে উঠাতে হবে। তো মা আর আমি শুয়ে পড়েছি, বাবা টিভি দেখছে বাবার মতন, অ্যাকশন মুভি দেখতে বাবা ভীষণ ভালোবাসে। তো টিভি দেখছে, দেখতে দেখতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তা পরে বাবা বলে, যেখান থেকে আমি শুনতে পাই, তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তো হঠাৎ না জল টেস্টটা পেয়েছে, নিয়ে উঠেছে, জল টল খেয়েছে, টিভিটা বন্ধও করেছে, শুয়েছে, গভীর ঘুমে গেছে, একদম গভীর ঘুম যাকে বলে। হট করে কি বলবো তোমার, চোখটা খোলেনি, মানে ঘুমের মধ্যে থেকে আর কি ঘুমটা একটু কাঁচা হয়েছে, ডিপ ঘুম থেকে একটু কাঁচা হয়েছে। আর বাবা এটা বললো যে খাটের চারপাশে কেউ প্রচন্ড স্পিডে, মানে কি বলবো, এতটাই স্পিড যে তাকে দেখা যাচ্ছে না যে কি ঘুরছে, কিন্তু এতটা স্পিডে, মানে একটা হাওয়া, একটা অদৃশ্য টাইপের কিছু হবে হয়তো, প্রচন্ড প্রচন্ড দ্রুত ভাবে সেটা খাটের চারপাশে ঘুরছিল, প্রচন্ড দ্রুত ভাবে। আর বাবার শরীর পুরো অসাড় হয়ে গেছে, মানে ওই যে বললাম দাদারও একই ভাবে হয়েছিল, যে এক জায়গা থেকে হাত আর এক জায়গায় সরাতে পারছিল না, ডাকতে পারছিল না এরকম ভাবে, কিন্তু বাবার গায়ে চাপেনি, বাবার চারিপাশে ঘুরছিল। আচ্ছা, বুঝলে, দাদার গায়ে কিন্তু সেটা চেপেছিল, সেটা দাদা বলেছিল, কিন্তু বাবার চারিপাশে ঘুরছিল, মানে খুব স্পিডে খাটের চারিপাশে। তারপরে হ্যাঁ, তারপরে ওখান থেকে বাবা ঝেড়ে মেরে পাশের রুমে যায়, গিয়ে পরে মাকে বলে পুরো ব্যাপারটা। আমি তো ঘুমাচ্ছি, আমার হুঁশ নেই, আমি একটু ঘুমাচ্ছি, পরে আমি জানতে পেরেছি বাবার কাছ থেকে, আমি ঘুমাচ্ছি। মাকে পুরো ব্যাপারটা বলে, মা বলে যে ওই ঘরে শোয়ার দরকার নেই, তুমি এই রুমে আমার কাছে শো, এখানে ওই ঘরে আর যাওয়ার দরকার নেই। নিয়ে সেই রাতটা আর কি মা কোন রকম ভাবে ওই ঠাকুরের মন্ত্রতন্ত্র বলে বাবা ওইভাবে শোয়। নিয়ে বাবা বলে যে না, এ তো হচ্ছে না, দিনের পর দিন দিনের পর দিন, একবার ছেলে দেখছে, একবার মেয়ে দেখছে, কোনোদিন কি যদি কিছু একটা হয়ে যায় তখন কি করব। আর মানে কি বলবো, দিনের পর দিন না ঘটনাগুলো দিনের পর দিন বেড়ে চলেছে। আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, তার মাঝখানে আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল একদিনকে সন্ধেবেলায়। বাড়িতে কেউ ছিল না, দাদাও ছিল না, বাবাও ছিল না, শুধু মা ছিল। ওই যে বললাম আমাদের দুদিকে দুটো দরজা রয়েছে, মা ছিল বাইরের দরজাটাই, মানে যেটা হচ্ছে গেট থেকে, ঘর থেকে বেরায়, আর আমি ছিলাম বাথরুমের এই দিকটায়, গেটের সামনে। ফোন এসেছিল, আমি ফোনে কারোর সাথে হয়তো কথা বলছিলাম। আমার এখনো পর্যন্ত মনে আছে, কৌস্তব ধরে নাও তুমি কারোর সাথে ফোনে কথা বলছো, বা তুমি নর্মালি দাঁড়িয়ে রয়েছো, তোমার পাশে বা তোমার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তুমি তো বুঝতে পারবে যে একটা মানুষ আমার পাশে বা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। এইটুকু তোমার বোঝার ক্ষমতা তোমার নিশ্চয়ই থাকবে, যে কোনো মানুষের থাকবে। কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে বা কেউ যদি হাঁটছে, সে কিন্তু বুঝতে পারবে যে আমার পাশে রয়েছে। আমি ফোনে কথা বলছি, আমার মানে 1 সেকেন্ডের জন্য মনে হলো যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আমার 1 সেকেন্ডের জন্য মনে হলো। আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট, আমি পুরো ফিল করেছি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি সাথে সাথে মায়ের কাছে গেলাম, মাকে একটাই কথা জিজ্ঞেস করলাম, মা দাদা বাবা কি কেউ এসছে বাড়িতে? মা বললো কই না তো। সত্যি করে বলো। বলছে কেন, কি হয়েছে বল। আমি একটু আগে না আমার মনে হলো যে আমি ফোনে কথা বলছিলাম, দেখো আমার পেছনে না কেউ দাঁড়িয়ে ছিল। মা বলছে কে দাঁড়িয়েছিল, তুই কি ভুলভাল বলছিস। বলছি না, আমার সত্যি কথা বলছি, আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল, এতটাও আমি ভুল দেখবো না, কোনোভাবেই সম্ভব নয়। নিয়ে মা বলছে, মা কি বলতো, একটুখানি ভাবার পর মা বললো হ্যাঁ হ্যাঁ তোর বাবাই ছিল, তুই ঠিকই দেখেছিস, তোর বাবাই ছিল। মা ব্যাপারটা কি বলতো ম্যানেজ করলো। ভাবছে যদি আমি এরপরে যদি কিছু বলি, আমি তো অলরেডি একটা ব্যাপার নিয়ে ভয় তো পেয়ে রয়েছি,
তারপরে যদি আমি এই ব্যাপারটা নিয়ে মা যদি কোনোভাবে ইয়ে করে দিতে পারে, মা ভাবে যে হয়তো ওই ব্যাপারটা নিয়ে আর ভাববে না, ওর ওর ভাবনাটাই থাকুক। মা বলছে হ্যাঁ তোর বাবা ছিল, কিন্তু ওখানে বাবা ছিল না। পরে আমি জানতে পারি ওখানে বাবা ছিল না। ওই ব্যাপারটা মা ম্যানেজ করার জন্য সেই মুহূর্তে বলেছিল। আর সব থেকে বড় ঘটনা যেটা আমি জল যন্ত্র দেখি, তারপরে দেখার পর তো আমি পরিষ্কার বলে দিয়েছি আমি এই বাড়িতে থাকবো না, অসম্ভব, আমাকে তুমি মামার বাড়ি দিয়ে আসো, যেখানে খুশি, আমি ওই বাড়িতে থাকবো না। একদিনকে টিউশন পড়ে আমি আসছি, বুঝলে, কটা বাজে তখন, তাও 9:30 মতন বাজে। মায়ের জ্বর হয়েছিল, মা বাবার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়েছিল। দাদা ছিল বাড়িতে একা, আর কারেন্ট চলে গেছিল। আর অদ্ভুত ভাবে না জানো কৌস্তব, আমাদের বাড়িতে না শুধু ফিউজ নষ্ট হয়ে যেত, শুধু ফিউজ নষ্ট হয়ে যেত। মানে আশেপাশে সবার বাড়িতে কারেন্ট আছে, কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট থাকতো না, কারেন্ট থাকতো না। আর ওই মাছ মাংস আনলে নষ্ট হয়ে যেত, দুধ নষ্ট হয়ে যেত। এই প্রবলেম গুলো আমাদের বাড়িতে, মানে যবে থেকে ঢুকেছি তবে থেকে এই প্রবলেম গুলো আমাদেরকে ফেস করতে হতো। কত যে গরমে কষ্ট সহ্য করতে হয়েছে, মানে ফিউজ ঠিক করছি 2 দিন পরে আবার ফিউজ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি বলো এটা কি করে সম্ভব? এটা একটা অস্বাভাবিক জিনিস নয়? তো যাই হোক, যে ঘটনাটা আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে যেটা ঘটলো লাস্টে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো লাস্টে যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল, আমার আওয়াজ কি ক্লিয়ার আসছে না? হ্যাঁ ক্লিয়ার আছে, কন্টিনিউ করো। হুম, 9:30 বাজে আমার, সেটা মনে আছে। আমার টিউশন থেকে মানে ছুটি হয় ওই দিনকে, আমাকে কেউ নিতে যায়নি। আমি আমার বন্ধুরা আর কি, তাদের সঙ্গে এসেছিলাম, যার যার বাড়িতে তারা চলে গেছে, তাদের সামনে বাড়ি পড়েছিল। এরপরে আমার বাড়ি থেকে ওই ধরে নাও কয়েক সেকেন্ডের ডিস্টেন্সে আমি বাড়িতে ঢুকবো, আমি হেঁটে যাচ্ছি, ঢুকবো এবারে বাড়িতে। আমি দেখলাম যে একজন মানে ঘোমটা পরে, মানে একজন ঘোমটা পরে আর কি, বাচ্চা কোলে, বাচ্চা কোলে রয়েছে, মানে কোলে বাচ্চার মাথাটা হয়তো আমি দেখতে পাইনি, কিন্তু কোলে কিছু একটা রয়েছে। আর ওই ঘোমটা পরে কেউ আমাদের বাড়ি থেকে ঢুকে যাচ্ছে, আমাদের যে গেটটা সেখান থেকে কেউ ঢুকে গেল। আমি পুরো স্পষ্ট দেখেছি ঢুকে গেছে। আমি দেখে আমি ভাবলাম হয়তো আশেপাশের কোনো লোক ঢুকেছে, আমার মাথায় এটাই হয়েছে প্রথমে। কিন্তু সে ঢুকে গেল, আর আমি সাথে সাথে যখন ঢুকলাম, আমি বাড়িতে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা ঘুমাচ্ছিল, দাদাকে বললাম কি রে, বাড়িতে কে আছে, মা কোথায়, বাবা কোথায়? বলছে এরকম শরীর খারাপ, ডাক্তারের কাছে গেছে, খাবার রাখা রয়েছে, তুই খেয়ে শুয়ে পড়। আমি বললাম কেউ এসছে নাকি রে আমাদের বাড়িতে? আমি দেখলাম যে একজনকে আমাদের বাড়িতে ঢুকতে, এক বাচ্চা কোলে নিয়ে কেউ এসছে পাশে থেকে। বলছে কই না তো, তুই কাকে দেখেছিস? বলছে না আমি দেখেছি। নিয়ে তর্ক হয়ে গেছে দাদার সঙ্গে আমার, ভুলভাল কথা বলিস না তো, একই বাড়িতে একা রয়েছে, এই ঘটনা ঘটছে, তুই আমাকে ভয় দেখাচ্ছিস বল। নিয়ে তারপরে মা আসলো, মাকে বললাম পুরো ব্যাপারগুলো, মাকে বললাম, বাবাকে বললাম। বাবা, দেখো বাবা মা বিশ্বাস করছে কোনো না কোনো দিক থেকে, কিন্তু আমাদেরকে অবিশ্বাস করাচ্ছে যাতে আমরা ভয় না পাই। কিন্তু তাদের মধ্যে কিন্তু ভয় একটা কাজ করতো, যেটা আমি এখন বুঝতে পারছি, ভয় কাজ করতো। তাদের মধ্যে আলোচনা হতো যে দিনের পর দিন ঘটনাগুলো ঘটছে। তারপরে যেন বাড়িতে, ওই বাড়িটা ঢোকার পর থেকে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবারে যে আন্ডারস্ট্যান্ডিং হয়, যে একটা ভালোবাসা হয়, সেটাও মানে পুরোপুরি মুছে গেছিল। দাদার বাবার মধ্যে প্রচন্ড অশান্তি হতো, বাবার সঙ্গে অশান্তি, মা বাবার সঙ্গে অশান্তি, বাড়িতে অনেক টাকা পয়সার প্রবলেম, ভালো কিছু হতো না। তারপরে আমি 2-1 বার মতন হসপিটালে ভর্তি হয়েছি শরীর খারাপের জন্য, নিজের কিছু শারীরিক প্রবলেমে। মানে আমি ছোটবেলা থেকে ভীষণ রুগ্ন, খুব ভুগি। তারপরে আমাকেও ভর্তি হতে হয়েছে ওইখানে। মানে বাড়িটা একদম আমাদের সুটেবল ছিল না, খুব খুব জঘন্য ডিসিশন নিয়েছিল। ওই তাড়াহুড়োতে ঢোকাটা আমাদের ভুল হয়েছিল। আমাদের বাড়িটার ব্যাপারে খোঁজ নেওয়া সত্যি দরকার ছিল। পরে যেটা আমরা রিগ্রেট ফিল করেছি, যে একদমই উচিত হয়নি যে আমরা বাড়িতে কেন ঢুকেছিলাম। তো যাই হোক, ভুল যেটা হয়ে গেছে। এবার ঘটনাচক্রে মাকে যখন পুরো ঘটনাটা বলি, বাবার সঙ্গে আলোচনা হয়, তখন বাবা বড় জেঠুর কাছে যায়। বড় জেঠুর কাছে যাওয়ার পরে বাবা বলে, বাবার সঙ্গে আলোচনা হয়, বড় জেঠু বলে যে এরকম একজন তান্ত্রিক জানাশোনা রয়েছে, তোরা তো পুজো আশ্রয় দিয়েছিস, আবার এই একই ঘটনাগুলো ঘটছে, তো এই তান্ত্রিকটার সঙ্গে একবার কথা বলে দেয়। তো উনি আর কি আমাদের বাড়িতে আসে, প্রথমে আসে, এসে বলে বাড়ির মালিককে। তো বলে যে আমার নামই বাড়ি আছে। বলছে এই অরিজিনাল বাড়ির মালিককে। নিয়ে বাবা বলে দেখুন না, বাড়িটা তো আমরা এই কিছু বছর হলো, মানে পুরো 2 বছরও কমপ্লিট হয়নি, ওই 1 বছরের মাথায় বলতে পারো, যে বাড়িটা আমরা কিনেছি, কিন্তু এখানে অন্য একজন থাকতো,
কিন্তু বাড়িটা অনেক বছর ধরে বন্ধ ছিল, এখানে কেউ থাকতেন না। তো আমি বাড়িটা অন্য একজনের সূত্র ধরে কিনেছি, আসল যে বাড়ির মালিক তাকে আমি চিনি না। তো উনি একটা কথাই বলে, দেখো আমি এখানে কিছু করতে পারবো না এখন, যতক্ষণ না আমি অরিজিনাল যে বাড়ির মালিক সে না আসে। আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই, এখানে আমি ঠিক দেখছি না। আর আমি একটাই কথা বলবো যে তোমরা এই বাড়িতে থেকো না, যতদূর সম্ভবত এই বাড়ি থেকে তোমরা চলে যাও, কারণ আচ্ছা। বাড়িতে যেটা আছে সে হুম, তোমাদেরকে হুম, থাকতে দেবে না, যেটা আছে বাড়িতে সে তোমাদের থাকতে দেবে না। হুম, 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 তো বাবা মায়ের তো শুনে হয়ে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি, হুম, দাদাও শুনছে। যাই হোক, লাস্টে ঘটনাটা যেটা ঘটেছিল, বললাম না বাড়িতে কেউ থাকতে দেবে না আমাদেরকে, মানে ও চেষ্টা করেছিল যে আমাদেরকে কাউকে একজনকে নিয়ে যাবে বা আমাদের গোটা পরিবারটাকে শেষ করবে, যেইভাবে শেষ হয়েছে নিজেরাও সেভাবেই আমাদেরকে শেষ করার প্ল্যানে রেখেছে। সেটাও তোমাদেরকে বলছি। আহ একদিনকে ওই তান্ত্রিকটা আসার মাঝখানে কিছুটা টাইম ছিল, হুম, হুম, যে ঘটনাটা আমাদের সঙ্গে লাস্ট যে ঘটনাটা ঘটেছে আমাদের বাড়িতে, তারপরেও অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু আমি লাস্ট ঘটনাটা বলছি। তারপরে ব্যাপারগুলো আস্তে আস্তে নর্মালে চলে এসছে, যেহেতু আগের ব্যাপারগুলো ঘটেনি। তো আমরা তারপরে তান্ত্রিক এনে পুরো ব্যাপারটা ঘটেছে, যেটা আমি সবটা আস্তে আস্তে বলছি তোমাকে। লাস্টে যে ঘটনাটা ঘটলো, যে আমাদের বাড়িতে আহ কারেন্ট চলে গেছে, তোমাকে বললাম আমাদের বাড়িতে চিরকাল সেই সময় কারেন্ট থাকতো না, মানে ফিউজ উঠতেই থাকতো, কারেন্ট আসতো আর চলে যেত। তো ওরকম অন্ধকার রাতের বেলায় আর কি, মানে খেতে বসবো সবাই মিলে, ডিনার করব, কারেন্ট চলছে না, ফ্যান বন্ধ, ঠিক আছে, হাওয়া বাতাস কোনো দিকে ঝড় ঝাপটা কিচ্ছু নেই। একটা মোমবাতি ওই হেরিকেনের মতন করে টেবিলের ওপরে রাখা রয়েছে, আর জানলাটা, মানে আমাদের কি বলতো বারান্দায় বড় বড় 3টে জানলা, আর তার মাঝখানে ওই টেবিলের মধ্যে রাখা রয়েছে। এবার জানলার যে পর্দাটা আছে সেটা কোনো বশত ফ্যান বা বাইরে থেকে কোনো হাওয়া ঠাওয়া দিলেই একমাত্র কিন্তু জানলার পর্দা ওড়ে। নর্মালি যে আমি এখন বসে রয়েছি যে জায়গাতে কথা বলছি, আমার মানে জানলার ধারে পর্দা রয়েছে, এখন যদি খুব জোরে হাওয়া দেয় বা ফ্যান চলে তাহলে পর্দাটা কিন্তু নড়বে, তারপরে কিন্তু নড়ার কোনো চান্স নেই। সেই পর্দাটা জানি না কিভাবে ওই মোমবাতির সঙ্গে লেগে আগুন ধরে, মানে কি বলবো, আগুন ধরে গেছিল। পুরো আগুন ধরে গেছিল, পুরো আগুন ধরে গেছিল। আর যদি না দেখতাম তাহলে বুঝতাম, ওই সময় যদি আমরা ঘুমাতাম বা অন্য কোনো কাজ করতাম তাহলে হয়তো ওই দিনকে আমরা সবাই, মানে কিছুটা একটা ক্ষতি হতোই, বড় সড়ো ক্ষতি হতো, ছোটখাটো না হতো, লাইফ শেষ করে যেতে পারতো। একদম একদম পাশেই রান্নাঘর, ধরে নাও আগুন ধরতে ধরতে গেল, গ্যাস পুরো বাস্ট হয়ে গেল, এরকম কিছু একটা হতো। নিয়ে সাথে সাথে আমরা আগুনটা আর কি নিভালাম, আগুনটা নেভানোর সাথে সাথে আর কি সবাই আর কি ভয় পেয়ে গেল ব্যাপারটা, কারণ কি খুব অস্বাভাবিক ঘটনা এটা, কোনো মানে কি বলতো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেহেতু হয়নি, এই আগুন লেগে যাওয়ার ব্যাপারটা সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছে। কিন্তু অস্বাভাবিক তার মধ্যে যে কোনো কারেন্ট নেই, ফ্যান চলছে না, বাইরে কোনো ঝড় জল বৃষ্টি নেই, ওই ওখান থেকে পর্দাটা কিভাবে উড়ে ওইখানে আসলো, আমরাও খুব ন্যাচারালি ব্যাপারটা ভেবেছি যে হয়তো কোনোভাবে ভুল করেই এসছে। কিন্তু কোনো না কোনো দিক থেকে যে ঘটনাগুলো দিনের পর দিন আমাদের বাড়িতে ঘটছে, সেই দিক থেকে ভাবনা চিন্তা করলে ব্যাপারটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। যাই হোক, বাবা আর একটুখানিও দেরি করেনি, যে আমাদেরকে বাড়িটা যার সূত্রে কেনা হয়েছিল তার সঙ্গে কন্ট্যাক্ট করে আর বলে যে এইখানে যারা থাকতো তাদের সঙ্গে আমার দরকার আছে খুব জলদি, আর একদিনও মানে থাকা যাবে না, আপনি ওনার সঙ্গে আমার কন্ট্যাক্ট করিয়ে দিন। তো ভদ্রলোক আর কি আমাদের বাড়িতে আসে অনেক বছর পরে, উনি ওনার দেশের বাড়ি চলে গেছিল, বুঝতে পারলেন? তো 17 বছর, বললাম না বাড়িটা 17 বছর, 16 থেকে 17 বছর বাড়িটা পুরো বন্ধ ছিল, পুরো জঙ্গল হয়ে গেছিল, পাতা ফাতা হয়ে গেছিল পুরো একদম। তো তারপরে উনি আসে, তান্ত্রিকটাকে আনা হয়। তো উনি মানে যিনি ভদ্রলোক, সবাই মিলে আর কি আলোচনা হয়। তো আমি ছিলাম না ওখানে, আমি পরে মায়ের কাছ থেকে সব শুনতে পেয়েছি, আমাদের রাখেনি যেহেতু আমি একদম ছোট ছিলাম সেই মুহূর্তে। তো ব্যাপারটা ঘটেছিল যে উনি আর কি বলে, তান্ত্রিকটা জিজ্ঞেস করে যে আপনি সত্যি করে বলুন যে এই বাড়িতে কি হয়েছিল, এনারা যে রয়েছে এনাদেরকে তো থাকতে দেবে না, এনাদেরকে তো বার করার প্ল্যানে রয়েছে, আর সবার আগে তো ছেলে মেয়ে দুটোকে খাবে, একদম বসে রয়েছে কবে এদের দুজনকে শেষ করবে। নিয়ে মা তো শুনে মায়ের অবাক, মা বলছে আমার ছেলে মেয়ে, মানে উনি কি বলতে চাইছে।
তান্ত্রিকটা কিন্তু সব জেনে গেছিল, বাট তার কাছে একটা শক্তি আলাদা থাকে, তারা বুঝতে পারে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তারা কিন্তু বুঝতে পারে। তো এবারে উনি যে ভদ্রলোক ছিল, যে বাড়ির আসল মালিক, ওনারা ছিল বিহারি, বুঝতে পারলে, ওনারা বিহারি ছিল। তো উনি আর কি বলে যে আমরা বাড়িতে 5 জন ছিলাম, 5 জন বলতে 5 জন না, সরি, ওনার ওয়াইফ ছিল, ওনার মা ছিল, ওনার একটা ভাই ছিল, আর ওনাদের সদ্য একটা বেবি হয়েছিল। মানে বেবিটার অন্নপ্রাশনও হয়নি। বিহারিদের মধ্যে কি মুখে ভাত হয় আমি জানি না ঠিক হয় কিনা, ওদের মধ্যে মুখ হয় কি তুমি জানো? হতে পারে। যাই হোক, একদম মানে নিউ বর্ন বেবি, 1-2 মাস, 6 মাসও হয়নি যেটাকে বলা হয়। আমাদের মধ্যে মনে হয় 6 মাস না কত মাসে আর কি মুখে ভাত দেওয়া হয়। তো তারপরে ওই বেবিটা হয়েছিল। বেবিটা হওয়ার ওদের বাড়িতে কারেন্ট ছিল না তখন, মানে আমাদের ওই যে কলোনিটাই ছিলাম তখন আসলে সেই কলোনিটার কারেন্টই ছিল না, কারেন্ট আসেইনি। তো আমরা মানে পুরো ব্যাপারটা যখন ঘটনাটা ঘটে, তো যখন পরপর আর কি বললো, ওই বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে মশারি টাঙিয়ে শুয়ে রেখেছিল, পাশে একটা ল্যাম্পও ছিল। ওনার যে ওয়াইফ ছিল তিনি কিচেনে কিছু কাজ করছিল, কোনো বশত ল্যাম্পটা মশারির সঙ্গে লেগে পুরো আগুন লেগে গেছিল, আর বাচ্চাটা ওখানেই পুড়ে মারা গেছিল। আর সঙ্গে সঙ্গে জানলার দরজাতেও আগুন লেগেছিল, বুঝলে? পুরো বাচ্চা মারা গেছে? হ্যাঁ, ওই ছোট ঘরটাতে, যে ঘরটাতে দাদাকে আর কি অ্যাটাক করেছিল, সেই ঘরটাতে, বুঝলে? সেই ঘরটাতেই বাচ্চাটা পুড়ে মারা গেছিল। আর ওখানে ওই দরজাটা আমরাও চেঞ্জ করিনি, দরজাটা এখনো পর্যন্ত পোড়াই রয়েছে, পোড়া দাগ, পুরো অর্ধেক একদম হয়ে রয়েছে। তো ওটা শুনে তো হয়ে গেছে। আর তার থেকেও বড় বিষয়, এরপরে বাচ্চাটা তো পুড়ে মারা গেছে, ওদের মধ্যে কিনা ছোট বাচ্চা যেহেতু পুড়ে অলরেডি মারা গেছে, তাকে হয়তো আর দ্বিতীয়বার করে কোনো তার পোড়ানো কিছু হবে না। ওরা কি করেছিল, বাচ্চাটাকে পুঁতে দিয়েছিল। পুঁতেছিল কোথায় জানো? কোথায়? আমাদের যে পুরনো বাথরুমটা আছে, বলেছিলাম না প্রথমে, একদম বলেছিলাম মনে আছে, একটা বাচ্চার ডাক শুনতে পাচ্ছিলাম, কেউ একজন খোঁড়ার আওয়াজ পাচ্ছিলাম, মানে এরকম খুঁড়ছিল মনে হলো। ওই বাথরুমের পেছনে একটা জায়গা রয়েছে, কিছুটা পাঁচিল আর বাথরুমের একদম মাঝখানে গ্যাপিংয়ে, ওইখানে বাচ্চাটাকে পুঁতে দিয়েছে। ওরা বাচ্চাটার কোনো পুজো আস্থা, যে মারা গেছে বাচ্চাটার যে শ্রাদ্ধ শান্তি যেটা হয়ে থাকে আর কি, কোন রকম কিছু করেনি। ছোট বাচ্চা, ওই শোকে ওরা ওটাকে পুঁতে দিয়েছিল। মানে কোথা থেকে এসছে জানি না, কি করেছে ওরা, মানে বাচ্চাটার তো যখন মারা গেছে তার তো একটা কাজ, তো কিছু ভালো মন্দ তো আছে, ওরকম পুঁতে দেওয়া তো উচিত হয়নি, যার জন্য আমাদের কিন্তু সাফার হতে হয়েছে। সেসব তো ছেড়ে দাও, ওনাকে পুঁতে, ওই বাচ্চাটাকে পুঁতে দিয়েছে। ওই শোকটা সহ্য না করে, মানে যেহেতু ছোট্ট বাচ্চা একদম হয়েছে, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, অনেক কষ্ট করে জন্ম দেয়, একটা মাই সে বুঝতে পারবে, যন্ত্রণাটা সহ্য করতে পারেনি। ওনার যে ওয়াইফ, বাবা যে রুমটায় শুয়েছিল, মায়ের গায়ে যে ফ্যানটা পড়েছিল, ওইখানে ওনার ওয়াইফ আর কি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুঝলে? এবার তোমাকে বাচ্চাটা মারা গেছে, তারপর মা আত্মহত্যা করেছে। উনি ডিপ্রেশনে চলে গেছিল, যে কারণে ওনার মাথায় এসেছিল যে ছোট্ট বাচ্চা আমার এইভাবে মারা গেল, নিজেকে ব্লেম করছিল কোনোভাবে, হয়তো আমার জন্য হয়েছে। সে জায়গা থেকে উনি আর কি বলে যে আমার ওয়াইফও মারা গেছিল, ওয়াইফের আর কি কোনো শ্রাদ্ধ শান্তি উনি করেছে কিনা সেই সব আমি জানি না সত্যি কথা বলতে, কিন্তু বাচ্চাটার কোন রকম কিছু করেনি। তো যে কারণে তান্ত্রিকটা বলছে যে ওরা এইখানে কোনো পরিবারকে থাকতে দেবেন, সব থেকে বড় জিনিস ওইখানটা, ওই গর্তটা করো, ওই বাচ্চাটাকে আগে ওখান থেকে বার করে ওর শেষ কাজ করা দরকার। তুমি ভাবতে পারছো যে একটা বাচ্চা প্লাস একটা মহিলা, দুজনা একই বাড়িতে মারা গেছে। ওই গোটা বাড়িটাই কিন্তু আমরা 1 থেকে 2 বছর ওই বাড়িতে আমরা স্ট্রাগল করে থেকেছি। ভাবো কি রকম কন্ডিশন, আমরা জানতাম না। আমার লোকে যারা বলছিল বাড়িটা হন্টেড, সত্যি আমরা ভাবছিলাম, কিন্তু কেউ কিন্তু জানতো না ঘটনাগুলো ঘটেছে। হ্যাঁ, আশেপাশে জানতো যে বাচ্চা একজন মারা গেছে, এটা হয়তো মা বাবা জানতো,
আমাদের কোনোদিনও জানাইনি, আমরা কখনো তোমরা জানার জানতে পারলে চেষ্টা- ভয় পাবে, তাই না? হ্যাঁ, ওই তার জন্যই জন্যই হয়তো। জানাইনি। এবার আমরা কখনো জানার চেষ্টাও করি, কিন্তু মাকে এসে বলতাম, মা এই দরজাটা কেন এরকম পোড়া পোড়া, এগুলো মাকে বলতাম, দরজাটা চেঞ্জ করো, দেখে ভালো লাগছে না, হুম। জানলাটাও ঠিকঠাক নেই। মা বলতো পরে চেঞ্জ করবো, পরে চেঞ্জ করবো, এরকম করে। কিন্তু মা নিজেও জানতো না যে ওই কারণে এটা দরজাটা রয়েছে এভাবে পুড়ে গেছে, সেই সব জানতো। তারপরে এই যে গলায় দড়ি দেওয়ার ব্যাপারটা, এইগুলো সবই মারা কিন্তু কোনো না কোনো ভাবে থেকে জানতো, কিন্তু ব্যাপারগুলো মারা কখনো বুঝতে দেয়নি যে এই ঘটনাটার উদ্দেশ্য কিন্তু আমাদের বাড়িতে যে ঘটনাগুলো দিনের পর দিন, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো আমাদের বাড়িতে হয়েছে, আমরা ভুগে গেছি একটার পর একটা, মানে মরতে মরতে বেঁচেছি। এই পুরো সূত্রটা কিন্তু এই সূত্রর পাত ধরেই কানেক্টেড, বুঝতে পারলে? তো সাংঘাতিক ঘটনা ঘটেছে, মানে এখানে যে হিস্ট্রিটা রয়েছে। মানে প্রচন্ড, সাংঘাতিক। একটা তো বাচ্চা তো মারা গেছে, প্লাস ওনার ওয়াইফও গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। আর উনি এই পুরো ব্যাপারটা ঘটার পরে উনি ওনার দেশের বাড়ি চলে গেছে, বাড়িটাকে রেখে। তারপরে আমরা তাড়াহুড়োতে বললাম ওই আর কি মায়ের ইচ্ছে ওখানে থাকবে না, এখানে চলে আসবে, কিছু রিজন ছিল। তারপরে আমরা বাচ্চাটাকে আর কি তুলে ওনার বাচ্চাটা আর কি বাচ্চাটার কঙ্কালটা পাওয়া গেছিল। হ্যাঁ, কঙ্কালটা পাওয়া গেছে। কঙ্কাল তো থাকবেই না, বাচ্চাটার কঙ্কালটা পাওয়া গেছে। ওখান থেকে নিয়ে ওর শ্রাদ্ধ শান্তি যা হয়ে থাকে ওদের মধ্যে কাজ করে বাচ্চাটার মধ্যে। আর বাড়িটাতে যে তান্ত্রিক এসেছিল উনি পুরো বেঁধে দেয়। তবে উনি একটা কথা বলে, দেখো আমি আমার মতন সমস্ত কাজ করে দিয়েছি, কিন্তু কোনো না কোনো ভাবে ওনার যে ইয়েটা ছিল, ওনার যে বাচ্চাটা মারা গেছে, সেই ওইটা কিন্তু উনি সহ্য করতে পারেনি, যেহেতু অপঘাতে মৃত্যু, বুঝলে? উনি আত্মহত্যা করেছে। ওনার ওই বাচ্চাটা মারা গেছে যেই কষ্টতে উনি মারা গেছে, যে একটা মায়ের আত্মা, ওটা কিন্তু নর্মাল আত্মা নয়, ওনার মধ্যে কিন্তু অনেক শক্তি রয়েছে। আমি তোমায় বলেছিলাম না কৌস্তব, এর ঘটনার মাঝখানে বললাম না যে একদিনকে দেখলাম টিউশন থেকে আসার সময় যে একজন মহিলাকে কোলে করে বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে, ওইটা উনিই ছিলেন। তো মেইন ব্যাপার ঘটনাটা ঘটলো যে ওই বাচ্চাটাকে আমরা যখন করলাম, তারপরও বিশ্বাস করো না যে পুজো টুজো সবই হয়ে গেছে, কিন্তু সবসময় মনে হতো না আমাদের বাড়ির দিকে কেউ একজন তাকিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। আজও পর্যন্ত কিন্তু ওই একই বাড়িতে আমরা রয়েছি। আমাদের বাড়িটা এখন বিক্রি করে দেওয়া হবে, প্ল্যানিং হয়েছে যে আমরা অন্য বাড়িতে শিফট করে যাব, কারণ কি বাড়িটা অনেক বাস্তু দোষ আছে প্রথমত, আর দ্বিতীয়ত এই দুটো ঘটনা ঘটেছে। বাড়িটা ঢোকার পর থেকে কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু না, সব খারাপ হচ্ছে, সব খারাপ। আর যে আর কি আমাদেরকে বাড়িটা কিনতে সাহায্য করেছে, সেও আমাদেরকে কিচ্ছু বলেনি। আর আমরাও পাগলের মতন সত্যি কথা আগে পেছনে কিছু না জেনে বাড়িটা আমরা হুট করে কিনে নিলাম। আর এই যে পুরোনো ঘটনাটা ঘটলো, সেটার কিন্তু কোনো না কোনো দায়ী, ওরা যদি ওই কাজটা করতো ঠিকঠাক ভাবে, যে মারা গেছে, যে ওটার শ্রাদ্ধ ওদের মধ্যে যা নিয়ম হয়ে থাকে, আমি কারোর নিয়মকে অসম্মানিত করছি না, কিন্তু ওরা যদি করতো হয়তো কিছুটা হলেও আমাদের এই জায়গা থেকে আজকে আমরা যে কষ্টগুলো সহ্য করেছিলাম দিনের পর দিন, হয়তো আমরা তান্ত্রিক বলে দিয়েছিল যে আর কি উনি এসেছিল যে পুজো করতে, উনি তান্ত্রিক, উনি সিদ্ধি লাভ ছিল, বুঝলে? উনি সিদ্ধি লাভ ছিল, উনি অনেক 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 প্রবলেম সলভ করেছে। তো আমাদের বাড়িতে এসে উনি পুরো ব্যাপার ঘটনাটা আলটিমেটলি পুরোটা করলো। আর উনি একটা কথা সবসময় বললো যে সাবধানে থাকবেন, ওই ওনার যে অপঘাতে মৃত্যু, তো ওনার আত্মাটাকে কিন্তু আমি তোমাদের যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমি করে দিয়ে গেছি। কথাটা কেটে গেল, আরেকবার বলো। বললাম যে তান্ত্রিকটা বলে দিয়ে গেছিল, কিন্তু যেহেতু একটা মায়ের আত্মা, ওনার আত্মাটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। ওনার যে আত্মাটা হয়েছে ওখানে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমি হ্যাঁ, তোমাদের যাতে না হয় সেটা আমি করে দিতে পারি। তোমাদের যদি কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা করে দিয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, সেই ব্যবস্থাটা করে দিয়ে গেছে। বাবাকে দাদা না একদম বলতে পারো। আমি তো চলে এসেছি। আর ওই বাড়িটাতে জানো কেউ আমাদের রিলেটিভরা যদি যেত না, তারা অব্দি বলে দিত কেউ নাইট স্টে করতে চাইতো না। আমার পাশে আমার জেঠিমারা থাকতো, তো জেঠিমার, আমার বড় জেঠুর একটা মেয়ে আছে আমার বয়সী, আমরা দুজনে একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছি। আমি তার বাড়িতে থাকতাম, তো কখনো কখনো আমি তাকে বলতাম আমাদের বাড়িতে এসে থাকার কথা। সে একই কথা বলতো, তোদের বাড়িতে না ভাল লাগে না প্রিয়াঙ্কা, আমার একদম ভাল লাগে না তোদের বাড়িতে থাকতে।
তো আর পিসিমণিরা আসতো, সবাই বলতো তোদের বাড়িটা কিরকম একটা অদ্ভুত লাগে। আর এই ঘটনাগুলো তো শোনার পরে তো তারা তো বুঝতেই পেরেছে আর কোনোদিনও আসবে না এরকম ব্যাপার। তো যাই হোক, তারপরে পুজো আশা করে এখন মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু যে যে বাস্তুদোষটা না এখনো পর্যন্ত পুরোপুরি কাটেনি, বুঝলে। পুজো তো আমাদের বাড়িতে সব সময় পুজো হয়, আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া হয় একদম। আর উনি যে আর কি ইয়েটা করেছে, ওনার ওয়াইফের কাজগুলো উনি আর কি কমপ্লিট করেছে। তবে সব সময় যে হয়, আমার দাদারা বলে, এখনো পর্যন্ত দাদার যেহেতু বিয়ে হয়ে গেছে তোমাকে বলেছিলাম, বৌদি এখন ওই রুমটাতে একা থাকতে পারে না, খুব ভয়ে ভয়ে থাকে যে ঘটনাগুলো ঘটেছে। কিন্তু বৌদি এখনো পর্যন্ত সেভাবে ফিল করেনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ব্যাপারটা আমরা গোটা পরিবার একইভাবে ফিল করেছি। আমি একা হলে একটা আলাদা ব্যাপার ছিল, গোটা পরিবার। সাংঘাতিক একটা ঘটনা ছিল প্রিয়াঙ্কা, তোমার জন্য থ্যাঙ্কস। অ্যান্ড সত্যি মানে একটা খারাপ এই জায়গাটাতে লাগলো যে মহিলার স্বাদ ছিল, বেবি শাওয়ারিং ছিল, তার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর এই ঘটনাগুলো যখন মানে ওনার মুখ থেকে শুনলাম, যিনি ভদ্রলোক এসেছিলেন আমাদের বাড়িতে, যে বাড়ির আসল মালিক, তখন না আমরা ভাবছিলাম পুরোনো কথাগুলো যে কি কি আমাদের সঙ্গে ঘটেছে। তখন মাও না কোনো ভাব থেকে মায়ের মুখ থেকে বেরিয়ে আসলো যে ওই দীপালি মানে যে বৌদি ছিল আর কি, ওনার বেবিটা মারা গেছে। তার মানে কি কোনোভাবে আমরাই দায়ী বলো তো? উনি যে আমাদের বাড়িতে এসেছিল, তারপরের দিন সবই তো ঠিক ছিল, তারপরের দিনকে বাচ্চাটা মারা গেল। রিচুয়ালসটার জন্য ওই খাবার সাংঘাতিক 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 ব্যাপার, খাবার ব্যাপার প্রচন্ড প্রচন্ড সাংঘাতিক। কি বলবো, মানে ভাষা খুঁজে পাই না, দিনগুলো এতটা কষ্টে গেছে। যাই হোক, অশেষ ভগবানের কৃপায় যে বাড়িতে পুজো আর্চা করা হতো সবকিছুই হয়তো কোনো না কোনো দিক থেকে, যেরকম খারাপ জিনিসটা ছিল ভালো জিনিসটাও ছিল, যেহেতু মা দিনরাত পুজো করতো। আর আমরা ঠাকুর দেবতা সবাই ভীষণ মানি, দাদা বাবা মা, আমাদের বাড়িতে পুজো আসা হতো। কিন্তু ওই ওই 1 থেকে 2 বছর আমাদের বাড়িটা মানে পুজো আর্চা তো ছেড়ে দাও, কোন রকম ঠাকুরের কিছু থাকতেই পারতো না। যে বললাম ঠাকুরের পুজো দিত, একদম পুরো নষ্ট করে দিয়ে চলে যেত, কোনো কিচ্ছু থাকতো না। পজিটিভ ভাইব যে আসবে বাড়িতে, পজিটিভ থাকার জন্য যে আমরা মেন আমাদের কি থাকে, ঠাকুর পুজো করা, ঠাকুরকে ডাকা, ওসব কিচ্ছু হতো না আমাদের বাড়িতে, সব নষ্ট হয়ে যেত, বুঝলে। বুঝতে পারছি। চলো কথা হচ্ছে প্রিয়াঙ্কা আবার, ঠিক আছে? একদম। এই ঘটনাটা এমন একটা ঘটনা, স্পাইন চিলিং একটা ঘটনা, আর জাম্পস্কেয়ার টাইপের বলতেই পারি। এখানে এমন জিনিসপত্রগুলো ঘটেছে, এত হরর রয়েছে এটার মধ্যে, সত্যি সাংঘাতিক। চলো কথা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। নিশ্চয়ই। সেফ থাকো ওখানে গেলে। একদম, আমি তো ভীষণ সেফ থাকি। আর সত্যি কথা বলতে আমাদের গোটা শরীর বাঁধা, আর আমার তো শরীরে মাদুলি ঠাদুলি প্রচুর রয়েছে, তো আশা করি কিছু হবে না। ঠাকুরকে ডাকি দিনরাত। আর পুজো ভালো কাটিও কৌস্তব। তুমিও পুজো ভালো কাটিও। চেন্নাইতে আমি এখানে থাকবো, আমি তো এখানে আর যেতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে, পুজো তো ওখানে ভালো হবে, তাই না? একদম, তোমার এপিসোডটা আছে 4th-তে, ঠিক আছে? থ্যাংক ইউ। সত্যি সবাই খুব ভালো যারা শুনবে আর কি এই ঘটনাটা, সবাইকে একটাই কথা বলবো, শুভ পুজো। সবাই খুব পুজো ভালো কাটিও, সুস্থভাবে কাটিও, সাবধানে কাটিও, সবাই খুব ভালো থেকো। এক্স্যাক্টলি। তুমিও ভালো করে পুজো কাটিও। তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। এবং হ্যাঁ, আমি জানাই আপনাদের সকলকেই শুভ শারদীয়া, খুব ভালোভাবে পুজো কাটান। আর হ্যাঁ, কিউরিওফাইটের এরকম আরও 2টি ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের এবং বাঁ দিকের বক্সে ক্লিক করুন।